দেশটা তাইলে না এখনো সরে নাই শুইলেন না তাইলে দেশটা আমি সাদা রং পছন্দ করি, আপনি সবুজ রং পছন্দ করেন, এখন আপনি সবুজ রং আমি না লাগানে যদি মনে হয় যে আমি সংস্কার করতেছি, ঋণ খেলাপিদের পছন্দ করেন, আপনি গভর্নর ঋণ খেলাপি চান। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাদ হাফিজ। পরিচয় করে দিই, আজকে আমাদের সাথে আলোচনায় যারা রয়েছেন সম্মানিত আলোচকদের, রয়েছেন হাসনাত কাইয়ুম, তিনি সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। রয়েছেন সৈয়দ ইজাজ কবির, তিনি মানবাধিকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন এস.এম. সাইফ মোস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আলোচনা শুরু করি। সাইফ মোস্তাফিজ আসলে তিনি আমাদের সাথে জয়েন করবেন। আমরা শুরু করি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে দিয়ে। প্রশ্ন হচ্ছে যে আজকে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির তিনি সংবাদ সম্মেলন করেছেন, আপনি হয়তো দেখেছেন সেটা। সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল, সেটা হয়নি। তিনি বলেছেন যে দেশের মানুষ ইতোমধ্যে জানে কিভাবে সব কিছু হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে পরিকল্পনা করে লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদে এই বিষয়ে সংসদ সদস্যরা বলেছেন যে সেখানে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন তিনি। এইসব অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন যে যেই প্রেক্ষাপটে নির্বাচন হয়েছে এবং বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, সেখানে এর চেয়ে বেশি স্বচ্ছতার সুযোগ ছিল? দেখে নিতে হচ্ছে যে স্বচ্ছতার সুযোগ ছিল কি না, এটা তো একটা ব্যাপার। স্বচ্ছতার সুযোগ আমার মনে হয় সবসময় থাকে, যুদ্ধের সময়ও কিছু পরিমাণ স্বচ্ছতা এখন দেখা যায়। তারপরে আমি এতটা আশা না করি, কিন্তু আমরা যেমন ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে 12 তারিখে আমরা এই সরকার যখন ক্ষমতা নেওয়ার পরে প্রথমবার দেখা করার জন্য যাই, এবং 12 তারিখে আমরা তাদের কাছে একটা লিখিত আমাদের কতগুলো প্রস্তাবনা দিয়েছিলাম। তার মধ্যে আমাদের একটা জায়গা ছিল, আমরা চাইছিলাম, বলছিলাম যে এই সরকারের কাছ থেকে আমরা একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা চাই, যাতে ভবিষ্যতের সরকারগুলিকে আমরা বলতে পারি যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা কীরকম। জি, এইটা আমি বলছিলাম যে এটা আপনাদের জন্য হচ্ছে একটা এক্সাম্পল সেট করার ব্যাপার। এবং আমাদের ওইখানে দুইটা দাবি ছিল একেবারে স্পেসিফিক। একটা ছিল যে এই সরকারের কেউ যে আসলে পরবর্তী সরকারে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিংবা নির্বাচন সরকারে থাকবে না, এটা নিশ্চিত করা। আরেকটা হচ্ছে ওনাদের সম্পদের হিসাব দেওয়া। এটা নিয়ে পরবর্তীতেও আমরা সরকার থাকাকালীন সময়ে বিভিন্ন সময় তাদের কাছে আমরা জানতে চাইছি। আচ্ছা, যে আপনাদের কমিটমেন্ট ছিল, পার্সোনালি আমরা বলছি অনেককে, আপনাদের কমিটমেন্ট ছিল কিন্তু করেন নাই কেন। তো এইটা কোনো একটা সময়ে স্বচ্ছতা থাকবে এবং থাকবে না, এর সুযোগ ছিল না, এরকম অজুহাত থাকলে ধরেন কোনো সরকারেরই আসলে আপনি স্বচ্ছতা চাওয়ার মতো কোনো কারণ থাকবে না। কারণ এরকম দেশগুলিতে সবসময় এক ধরনের অস্থিরতা থাকে এবং অস্থিরতা তৈরি করা হয়। আচ্ছা, তো আমি মনে করি যে এই সরকারেরই সবচেয়ে বেশি দায়িত্ব ছিল তার স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা প্রদর্শন করা তার নিজের জন্য। এখন সেই জায়গায় কি তারা কোনো ঘাটতি আপনি দেখেন? নিশ্চয়ই, তারা তো তাদের সম্পদের হিসাব দেয় নাই, তারা তাদের লোকদের এটা কখনোই কমিটমেন্টটা ওই জায়গায় আসে নাই যে তারা এর পরবর্তী সরকারে আসবে না। এবং এটা তো তাদের দিক থেকে ধরেন এখানে ধরেন দুই দলের লোকজনই আছেন, যে এখনো পর্যন্ত এই সরকার নিয়ে অনেক কথা হয় না, কিন্তু এই সরকারের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ক্রাইম যদি কিছু হয় সেটা তো হয়েছে মার্কিনদের সাথে যে আসলে বাণিজ্য চুক্তির নামে কৌশলগত যে চুক্তি করছে। সেই জায়গাগুলিতে দেখেন যে স্বচ্ছতা চাইলে সবার আগে তো আসলে এখনও ধরেন বিএনপি বলে সংবিধানের বাইরে যাবে না, এটাই তো তাদের ধরেন সংস্কার নিয়ে সবচেয়ে বড় আলাপ। তো এইখানে বিএনপির ধরেন আইনজীবী ফোরামের নেতা আছে বা আইনজীবী মানবাধিকার কোন, সংবিধান অনুযায়ী আপনার যে কোনো চুক্তি 145, 146 অনুযায়ী আপনার এটা সংসদে আলোচনা করার কথা। এখন পর্যন্ত এত সব লোকজন এটা দাবি করতেছে যে এই চুক্তিটা নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার, এইটার মধ্যে আসলে দেশের স্বার্থ কোথায়, কীভাবে জলাঞ্জলি হয়েছে, কি হয় নাই, কেন করছে, সেটা আসলে স্পষ্ট হওয়া দরকার। এবং এক নির্দিষ্ট করে অনেকের দাবি আছে এটা বাতিল করতে হবে, কিন্তু আলোচনা তো করতে হবে।
অ্যাটলিস্ট। 2 নম্বর দেখেন যে এই জায়গাগুলি যে তারা করলো ক্ষমতা থেকে যাওয়ার কয়েকদিন আগে, তাড়াহুড়ো করে কেন তাদেরকে করতে হলো এটার জবাব দিতে হবে না তাদেরকে? কিংবা এইটা যদি করে থাকে তাহলে আরও কি কি তারা করছে এটা তো আমরা জানি না। তো যে অভিযোগ উঠতেছে যে আসলে বিএনপির সাথে লন্ডনে গিয়ে আসলে তারা একটা নির্বাচন নিয়ে আসলে একটা নির্বাচন ম্যানেজ নির্বাচন বলছেন এখন ওনাকে, তো সেটার ব্যবস্থা করে আসেন, সেটার ব্যাপারে আসলে স্পষ্ট কথা থাকা দরকার। কিন্তু আমি যেটা দেখছি, আমরা যেটা আসলে দেখছি, সেইখানে তো আসলে সরকারের সাথে আমার সবসময় মনে হয়েছে যে সরকার জামাত দ্বারা পরিচালিত হচ্ছে। জামাতের লোকদের আসলে সরকারের উপর, জামাত এনসিপির সরকারের উপর প্রভাব তখন আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। তা এখন তো জামাত ইসলামী অভিযোগ করতেছে। সো আমার কাছে তো মনে হয় যে দুদিক থেকে এটা 2 বা 3 দলের দিক থেকে এটা দাবি করা উচিত যে আসলে অন্তর্বর্তী সরকার কি করছিল সেটার একটা শ্বেতপত্র বলেন কিংবা যা যা হয়েছিল সেগুলোর একটা বিষয় অন্তত এই সরকারের এসে এটা আমরা তো আশাই করতে পারি যে তারা একটা সচেতন। জামায়াত আমির যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কথা তুলেছেন, সেইটি নিয়ে আপনি নিজেও নির্বাচনে ছিলেন, সেইটি নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে? আমি আসলে ওই জাতীয়ভাবে ওই নির্বাচনটা অবজার্ভ করার আমার কোনো স্কোপ ছিল না। আমি আমার নির্বাচনটা নিয়ে একটা খুবই ধরেন ব্যস্ত ছিলাম এবং একটা মানে কি বলা যায় যে আমি আমার এলাকায় ছিলাম আসলে। তো সেইখানে কিন্তু সেইখানে আমার যেটা মনে হয়েছে, আমি যেটা দেখছি যে প্রশাসন ছিল হচ্ছে যেইখানে এদের 2 দলের যারা যেখানে প্রভাব বিস্তার করতে পারে তাদের পক্ষে, এবং আমাদেরকে নির্বাচন থেকে কিভাবে আউট করে দেওয়া যাবে, আমাদেরকে কিভাবে আসলে এই নির্বাচনে কোনোভাবেই কাউন্টেবল কোনো রকমের শক্তি হিসাবে কিভাবে আমরা দাঁড়াইতে না পারি, সেটার জন্য যা যা করা দরকার তারা করছে, এইটা আমি দেখছি। কিন্তু গোটা বাংলাদেশের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কীভাবে হয়েছে এটা অবজার্ভ করার মতো অবস্থা আমি ছিলাম না। আচ্ছা, আমি আসতে চাই সাইফ মুস্তাফিজ আপনার কাছে। আপনি যেহেতু এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিএনপি এবং অন্তর্বর্তী সরকার নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে বলে জামায়াত আমির আজকে অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে। জামায়াত আমিরের এই অভিযোগ নিয়ে এনসিপির কি অবস্থান? মানে তারাও কি একই জিনিস মনে করে, মানে তাদের সাথে জামাত যা বলছে এনসিপি হুবহু তাই মনে করে কিনা? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ 2 সহালোচক এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন 2জন মানুষ আমার সাথে আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জামাতের আমির সাহেব আমাদের জায়গা থেকে উনি বলেছেন এবং এনসিপির জায়গা থেকে তো আরও আগে থেকে আমরা এই দাবিটা করে আসছি এবং স্ট্রংলি কিন্তু ডে 1 থেকে আমরা বলে আসছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে হয়েছে। এবং আমাদের দলের যিনি মুখপাত্র আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি গতকাল একটি বক্তব্য বলেছেন আসলে কিভাবে কোন প্রক্রিয়াতে যখন মানে এই কথাগুলো মিডিয়াতে এর আগে আসেনি, কালকে আমি দেখলাম যে উনি এই কথাগুলো বললেন। তো কিভাবে আসলে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেই ব্যাপারে কিছুটা বিস্তারিত তিনি বলেছেন এবং সেই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে পুলিশ সংস্কার কমিশন অথবা এই রিলেটেড নিয়োগ রিলেটেড জায়গা থেকে ওই সদস্য হিসেবে উনি সদস্য সচিব ছিলেন এবং আহ্বায়ক ছিলেন হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন। তো সেই সময়ে সেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের যে ব্যাপারগুলো ছিল, যে প্রক্রিয়াতে নিয়োগ করা হচ্ছিল, হঠাৎ করেই লটারি সিস্টেম যখন ইনক্লুড করা হয় তখন দেখা যায় যে একজন ব্যক্তি সেখানে আসলে ইনক্লুড হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিএনপির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেই ব্যক্তিকে দেওয়া হয়, তিনি হচ্ছেন খলিলুর রহমান সাহেব। তো আমার জানা মতে ভাই আরও ভালো বলতে পারবেন উনি আসলে ছাত্র জীবনে ছাত্রদল করেছেন কিনা অথবা বিএনপির কোন পজিশনে আসলে তিনি রাজনীতি করেছেন এটা আমার আসলে জানা নেই, এটা আমার একটা অজ্ঞতার জায়গা। তো মানে এটা তো আসলে আমাদের পূর্বে সহযোগ ভাই বললেন যে আসলে এই মানুষগুলোকে তো আমরা চিন্তা করেছি বা তারা এইভাবে বলেছেন যে তারা হচ্ছে স্বচ্ছভাবে থাকবেন এবং তারা আসলে কোনো দলের না, কিন্তু আমরা পরবর্তী দেখতে পেলাম যে এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছে এবং এই সময়টাতে গুরুত্বপূর্ণ এসপি তারপরে ডিসি মানে ইলেকশনের আগে যে বদলিগুলো হলো সেই সময় কিন্তু এই খলিলুর রহমান সাহেব এই বদলিগুলো করেছেন, যেটা প্রশাসনের মেকানিজম, প্রশাসনের ইঞ্জিনিয়ারিং এবং এখানে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইলেকশনে, যারাই আসলে মেইন মেকানিজমটা করেছে, তো সেটা আসলে বিএনপির কন্ট্রোলে ছিল এবং সেটার প্রাইস পোস্টিং হিসেবে তাকে কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। মেকানিজমের কথা যদি আসে সেই ক্ষেত্রে সরকারে প্রকাশ্যে জামায়াতেরও ধরেন প্রকাশ্য কোনো প্রতিনিধিত্ব ছিল না, বিএনপির প্রকাশ্য কোনো প্রতিনিধিত্ব ছিল না, কিন্তু এনসিপিকে বলা হয় যে এনসিপির প্রকাশ্য প্রতিনিধিত্ব ছিল।
যদিও তারা দলে পরবর্তীতে ছিল না, সেটা নিয়ে আপনাদের অনেক যুক্তি অনেক সময় দেখিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যদি হয়েই থাকে, জামাত যেইভাবে ধরেন যে জামাতও বিরোধী দল হয়েছে, তারাও ধরেন 78টা আসন মোট, সেখানে 6টি আসন ইয়েও পেয়েছে, এই সবই কি ইঞ্জিনিয়ারিংয়ের সম্মিলিত ফল নাকি? এনসিপিও তো 6টা পেয়েছে আসন। কিছুটা ইঞ্জিনিয়ারিং এর ফলাফল এখানে তো আছেই, এখানে এটা অস্বীকার করার আসলে সুযোগ নেই। বিএনপি আসলে অল আউট চেয়েছিল যে শুধু টু থার্ড না, মানে আওয়ামী লীগ যেভাবে আর কি সরকার গঠন করেছিল, হয়তো বা 4-5টা পোস্ট বা 4-5টা জায়গা এমপি হয়তো বা বিরোধী দলকে তারা হয়তো দিতে চেয়েছিল, কিন্তু একদম তো ন্যাকেডলি এই কাজগুলো করা একটু কঠিন, তো এটা তো মানুষের সামনে আরো চলে আসতো। তো সেই জায়গা থেকে পুরোপুরি করতে পারেনি, কিন্তু যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ তারা তো বেশ ভালোই পেয়েছে। জামাত বা এনসিপির জায়গা থেকে যে তথ্য বললেন, সেখানে তো যাদেরকে আসলে বলা হচ্ছে, সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এরা তো আসলে বিএনপির অনুরোধে বলি বা বিএনপির দাবির প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু সরকার পারছিল না ইলেকশনের সময়। তো যারা পারছিল তারাই ইলেকশনের ইঞ্জিনিয়ারিংটা করেছে এবং সেই হিসেবে তারা এখন বর্তমানে সরকারেও আছে। আচ্ছা, সৈয়দ ইজাজ কবির, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? জামায়াত আমিরের যে আজকে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি হবে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমাদের সহ-আলোচক এবং আমার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা ও সালাম। সবার কথাই শুনলাম, আরও অনেক জায়গায় অনেক টক শো হচ্ছে, খুব আনন্দদায়ক চটকদার কথাবার্তা হচ্ছে, শুনছি, অনেকে ভাইরাল হচ্ছে। ক্রিটিসিজম করা খুব সোজা। প্রথমত আমি বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের অনেক সফলতা থাকতে পারে, অনেক ব্যর্থতাও থাকতে পারে, কিন্তু একটা সফলতা নিশ্চিত, সেটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা রক্তপাতহীন ক্ষমতা ট্রান্সফারের যেই ইতিহাসটা গড়ে গেছে, সেটা এই ইলেকশনে কোনো সমস্যা ছিল না। আমার সহ-আলোচক এনসিপির ভাই সাইফ যেটা বললেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল, হয়তোবা 299টি সিট নিয়ে নিত আওয়ামী লীগের আমলের মতো। যাক, আলহামদুলিল্লাহ বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপি জায়গায় সফল হয়নি, ওনারই কথা। করতে চেয়েছিল না করেছে কিন্তু বলেছে না, 299টা নিতে চেয়ে পারলে নিয়ে নিত, কিন্তু 299টা যেহেতু নিতে পারে নাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা পারে নাই। যাই হোক, বিএনপির চক্ষু লজ্জা আছে, এটাও বুঝতে পারলাম। আর জামায়াতের আমির সাহেব যেগুলা বলেছেন, দেখেন, জামায়াতের ইলেকশনের আগের থেকে নিয়ে বলেছে ইলেকশনে যাবে না, পিআর চাই, ইলেকশনে এত তাড়াতাড়ি কেন, তারেক রহমান আসে না কেন, তারেক রহমান হ্যাঁ বলে না কেন, এখন হচ্ছে তারেক রহমান পার্লামেন্টে কথা বলে না কেন, তারেক রহমান বাস দিয়ে চলে, ওনারও বাস চাই। সো এখন জামায়াতের আমির অনেক ধরনের কথাবার্তা অতীতে বলেছেন, এখনও বলে যাচ্ছেন, কিন্তু এখন ওনারা ইন্টারিম সরকারের ক্রিটিসিজম করছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং অ্যালিগেশন আনছেন এবং বলছেন বিএনপি সব কিছুই ছিল। তো অতীতেও ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, তখনও বিএনপির গায়ে দাগ দিয়ে বলা হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট বিএনপির কন্ট্রোলে। তো সব কিছুতেই তো বিএনপি, তো ওনারা কোথায়? ইন্টারিম গভর্নমেন্টে তো ওনারাই ছিলেন, তাহলে ওনারাও বিএনপির কন্ট্রোলে ছিলেন। তো ওনারা একটু খোলাসা করে বলে দেখ যে বিএনপি কীভাবে ওনাদেরকে কন্ট্রোল করেছে। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, পুলিশ রিফর্মের কথা বলেন, খলিলুর রহমান সাহেবের কথা বলেন, খলিলুর রহমান সাহেবের সম্বন্ধে আমি বিস্তারিত জানি না, সত্য। উনি কি দলে ছিল? আমার ওনার সম্বন্ধে আমার ডিটেলস জানা নেই। তো উনি ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ছিলেন, এখন বিএনপি ওনাকে যোগ্য মনে করেছেন, বিএনপি ওনাকে সাথে নিয়েছেন। এর মানে এই না যে উনি বিএনপি করতেন বা করতেন না, বা সেটা ভিন্ন ব্যাপার। এখন আপনার কথা আসছে নিরপেক্ষ দলের লোক। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই যে সরকার চালাচ্ছে বিএনপি, এখন বিএনপি কাউকে পছন্দ করে বসাচ্ছে দেখেই কি সে বিএনপির লোক হয়ে যাচ্ছে? এখানে কি এনসিপি বা জামাতে ইসলাম বা জাতীয় পার্টি অন্য কারো লোক বসালে সেই লোকটাকে কি নিরপেক্ষ হিসেবে ধরা হতো? নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি যেহেতু এখন সরকার চালাচ্ছে, বিএনপি তার মতো করেই লোক বসাবে। সে দলের হতে পারে, দলের বাইরের হতে পারে, কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা তাকে চালাতে হবে। এখানে আপনার এই অফিস চলছে, অফিসে আপনি কাকে দিয়ে কিভাবে চালাবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তই হতে হবে।
অনেকে একমত হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনটা আপনি চালাবেন, সিদ্ধান্তটা আপনার, ক্রিটিসিজম থাকতেই পারে। এখন নিরপেক্ষ কে? আমি যদি বলতে চাই যে নিরপেক্ষ আসলে কেউ না, বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ কেউ না। এখন এনসিপির থেকে, যেরকম পার্লামেন্টে কয়েকদিন আগে কথা উঠেছিল যে ওনারা কি কমিটির বিষয়ে ওনারা চেয়েছিলেন যে 50-50 যদি হয় প্রতিনিধিত্ব, তাহলে ওনারা কমিটিতে বসবেন। 70টা সিট নিয়ে তো 50-50 রিপ্রেজেন্টেশনে একটা কমিটিতে বসা যায় না। তো সেরকম দাবি করে যদি বলেন যে এখন আমার কথা শোনা হচ্ছে না, আমার কথা মানা হচ্ছে না, তাহলে তো ভাই আর হবে না। নর্মস প্রসিজিওর তো মানতে হবে। বিএনপির দোষ আপনারা খুঁজবেন, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য, খুঁজতে হবে। আপনারা পার্লামেন্টে ক্রিটিসিজম করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, এটা সরকারকে একটা সুগম পথে রাখবে, প্রেসারে রাখবে। টক শোতে কনস্ট্রাকটিভ আলাপ আলোচনা হবে, সমালোচনা হবে, এটাও সরকারকে একটা সঠিক পথে রাখবে। কোনো সরকারই আপনার ক্রিটিসিজমের ঊর্ধ্বে না। কিন্তু এই 50 দিন হয় নাই, আপনাকে আমি বলি, আমার যদি ভুল না হয়ে থাকে, পার্লামেন্টে যে বিলগুলি পাশ করা হয়েছে, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার মনে হয় সংসদের ইতিহাসে সর্বোচ্চ বিল পাশ হয়েছে এই সেশনে, এবং একদিনে বোধহয় 24টা বিল পাশ হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো নেই। কারণ যেই অধ্যাদেশগুলি পাশ করে রেখে যাওয়া হয়েছিল, এগুলা পুঙ্খানুপুঙ্খ বিচার করে কোনটা রাখা হবে, কোনটা রাখা হবে না, এটা পড়াশোনা করতেও অনেক সময় লাগে। ইটস নট এ ম্যাটার অফ জোক। এগুলা সব করেছে বিএনপির পার্লামেন্ট ইজ আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার। প্লাস বিরোধী দলের রাজনীতিতে যারা পার্লামেন্টের নতুন আসছেন, আগে ওইরকমভাবে আসেন নাই, তাদের কথায় বোঝা যায় তারা এখনও অত পরিপক্ক হয়ে উঠেননি। বাট আমি বিশ্বাস করি নেক্সট সেশনেই আমরা ভিন্ন চিত্র দেখব, ওনারা আরও পরিপক্ক হয়ে উঠবেন। তো সেই ক্ষেত্রে পার্লামেন্টারি ডিবেটটা দেখতে আরও আনন্দ পাবো, আরও মজা পাবো, এখনই যেরকম পাচ্ছি। সেই জায়গার থেকে ক্রিটিসিজম থাকবে, ক্রিটিসিজম করবে, কিন্তু এমন কোনো কিছু বলা কওয়া উচিত না যেটা আসলে উইচ উইল মিসলিড দি এন্টায়ার পপুলেশন অফ দি কান্ট্রি। আচ্ছা, হ্যাঁ, সেই জায়গার থেকে আমি বলতে চাই যে তথ্য নির্ভর সমালোচনা করতে পারলে ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু ওনাকে একটা কোশ্চেন করতে, যদি আপনি অনুমতি দেন। জি জি জি, বলেন। না, আমি যে কথাগুলো বললাম, আপনি কিন্তু একটারও কোনো ওইভাবে ব্যাখ্যা দেন নাই। আমি আমি এক্সাক্ট ইনফরমেশনগুলো আপনাকে বলছি। কোনটা কি খলিলুর বলেন? রহমান সাহেবের ব্যাপারটা না, বলছি। ওটা আমি জানি না। তিনি যদি না জেনে থাকেন, আমি কিভাবে সরকারের সেটা অংশ না, মন্তব্য এটা মানতে হবে। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এটি তাদের বিচারিক প্রক্রিয়ার অংশ, এবং ভারত যদি শেষ পর্যন্ত আইনগত জটিলতার দোহাই দিয়ে হাসিনাকে না ফেরায়, তবে বাংলাদেশ সরকারের জন্য কূটনৈতিক আইনগত পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? এটা এজাজ করে আপনার কাছে এই প্রশ্নটা থাকলো। না, দেখেন, এক্সট্রাডিশন চুক্তি তো অবশ্যই আছে। অতীতেও বাংলাদেশের সঙ্গে অনেক আসামিদের আনা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার কি স্ট্যান্ড, সেটা ইন্ডিয়া ভালো বলতে পারবে। তবে বাংলাদেশের সার্বভৌম দেশ হিসেবে এখানের বিচারের রায় অনুযায়ী উনি একজন কনভিক্টেড পারসন। বাংলাদেশ আইনগতভাবে তাকে চাইতেই পারে, ওনাকে ফেরত এখন চাইবে আনতেই কি হবে। কি সিদ্ধান্ত বিএনপি না না, তার বিষয়ে কি চাওয়া হয়েছে, কথা বলা হয়েছে, এটাও একটা ডিপ্লোম্যাটিক আর্গুমেন্ট, নেগোসিয়েশনের মধ্যে থাকবে। এবং একই সাথে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে ভারতের সাথে, সেগুলোও নেগোসিয়েশনের মধ্যে থাকবে। কিন্তু এই শেখ হাসিনাকে ফেরত আনা আরেকটা পয়েন্ট ইন দ্য নেগোসিয়েশন। এখন ডিপ্লোমেসিতে কি হয়, এটা তো ইটস অল ম্যাটার অফ ইন্টারেস্ট। এখন শেখ হাসিনাকে না এনে যদি গঙ্গা চুক্তি বা অন্য পানির ইস্যু এবং অন্যান্য আরও ইস্যু যদি আদায় করা যায়, তাহলে না হয় আমি হলে বলতাম যে ঠিক আছে, দুদিন পরে আর একটু জোরে প্রেস করব। আর যদি এখন যদি দেখি যে কোনো কিছুই হচ্ছে না, ভারত তার আগের চরিত্রের মধ্যেই আছে, তাহলে তাকে চাপে ফেলার জন্য আমি আওয়ামী লীগকে ফেরত আনতেই পারি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে
ইন্টারিম সরকারের আমলে যখন দেখলাম যে জামাতের যে তোড়জোড় ছিল বা এখন বর্তমানে বিরোধী দলে যাদের তোড়জোড় ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেখানে বিএনপির স্ট্যান্ড ছিল যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের পক্ষে না, জি, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এখন যখন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং আইন পাশ করা হলো, সেখানে গিয়ে দেখলাম যে বিরোধী দলের নেতার সুরটা একটু নরম। তো এই জায়গাটাও আমি বুঝতে পারলাম না যে আসলে ওনাদের স্ট্যান্সটা কোথায় গিয়ে দাঁড়ালো, আওয়ামী লীগের সাথে না আওয়ামী লীগের বিপক্ষে, জুলাইয়ের পক্ষে না জুলাইয়ের বিপক্ষে। সো এই প্রশ্নগুলি কিন্তু রয়ে যায়। আপনার কি মনে হচ্ছে তারা এখন আওয়ামী লীগ ঘেঁষা বা তাদের পক্ষে কিছুটা সুর? দেখেন, আমি 5ই আগস্টের পরের থেকেই আমি সবসময় বলেছি, এখনও বলছি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক স্বল্প দূরদৃষ্টিতা এবং আমার বুঝ থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জামাতে ইসলাম সবসময় আওয়ামী লীগের একটা সহযোগী হিসেবে ছিলেন এবং যতবার আওয়ামী লীগকে এস্টাবলিশ করা দরকার ছিল জামাত ইসলামে এস্টাবলিশ করেছেন। এবং জামাত সামহাও বুঝে না বুঝে, আমি বিশ্বাস করি না যে বুঝে না, বুঝেই আমার মনে হয় যে আওয়ামী লীগকে রেলিভেন্ট রাখার জন্য অনেক কিছুই করছে যেটা আসলে জামাতের জন্য উচিত হবে না। এর মধ্যে যেরকম দেখেন এই আন্দোলনের ডাকটা 18 তারিখ ওনারা একটা প্রোগ্রাম দিয়েছেন, 25 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছেন, সংসদের অধিবেশন এখনো শেষ হয়নি, শেষ হয়ে যাবে, এর মধ্যে ওনারা পার্লামেন্ট থেকে বাইরে আন্দোলনে যাচ্ছেন। এটা না আমাকে 91-এর কথা মনে করিয়ে দেয় যে ইলেকশনে বিরোধী দল আসার পরেই শেখ হাসিনা বলেছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না, তারপরে বয়কটের পর বয়কট পার্লামেন্ট, এবং 91 থেকে 96-এ প্রায় বোধহয় 274 দিন না 300 দিনের মতো আপনার হরতাল, অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই তখন বিএনপি নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া প্রথমবার, এবং প্রেসিডেন্টস ফর্ম থেকে ডেমোক্রেটিক ফর্ম, প্রাইম মিনিস্টার ফর্মে আসছেন। বিএনপিও অভিজ্ঞ না সেই 91-এ। সেই সময় যেভাবে জ্বালাও পোড়াও আন্দোলনের মাঝে 365 দিন মানে প্রায় 5 বছর পার করা, যেখানে অলমোস্ট 365 দিনের মতোই দেশ একটি অশান্তিকর সিচুয়েশনে ছিল, সেইখান থেকে বিএনপি যতটুকু সফলতা দেখিয়ে নিয়ে আসছে। এবং আপনার মনে হচ্ছে যে সেটা আবার মানে জামায়াত সেই কাজই জামায়াত সেই কাজের দিকেই যাচ্ছে বলে আমি ধারণা করছি। আমি এখনো দেখতে চাই, বাট আমি বিশ্বাস করি না যে দেশের স্বার্থে, তার নিজের স্বার্থে, তার নিজের রাজনীতির স্বার্থে যে জামায়াত এই কাজটা করবে বা তার এই কাজটার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার রেলিভেন্ট করে তোলে। আচ্ছা, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনিও কি তাই মনে করেন? আজকে আপনি দেখেছেন হয়তো যে জয়সওয়াল তিনি আজকে যে ব্রিফিংটা করলেন সেখানে তিনি বলেছেন যে ভারতে এই বিষয়টা নিয়ে তারা কথা বলতে চান বা শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় নিয়ে তারা হয়তো আলোচনা করবেন। এখন সেই জায়গায় বিএনপিকে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ অভিযোগ করছেন যে তার শেখ হাসিনাকে ফেরানো বা এই দিকটায় গুরুত্বটা একটু কম মনে হচ্ছে। তিনি বললেন, সৈয়দ ইজাজ কবির বললেন যে সেটা জামায়াতেরও সেই আগ্রহের জায়গায় ঘাটতি আরও বেশি দেখা যাচ্ছে, যে জামাত এখন এটার দিকে চাই না বা জামাত আওয়ামী লীগ এখন নিষিদ্ধ চায় না, তারা হয়তো সহযোগী হিসেবেই কাজ করতে চায়। আপনার কি তাই মনে হয়? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে ওনাদের এই সমস্ত বিষয় আসলে মানে খুব সহজভাবে বোঝা খুব কঠিন। আমরা যেভাবে আসলে জিনিসগুলিকে দেখি কিংবা দেখতে চাই, সেইটা আসলে আমরা দেখি যে ওনারা প্রায়শই মানে ওনাদের আগের স্ট্যান্ড থেকে পরের দিন থেকে আর পরের দিন কীভাবে যেন দ্রুতই আসলে তাদের অবস্থান পরিবর্তন করেন। আমরা ধরেন এই যে আওয়ামী লীগের প্রশ্নে যদি বলেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা আগাগোড়াই মনে করি যে আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আগাইতে পারবেন না। বিএনপি সেটা মনে করতেন যে আসলে এরকম অর্ডিন্যান্স দিয়ে কিংবা অর্ডার দিয়ে, এক্সিকিউটিভ অর্ডারে আসলে একটা দলকে নিষিদ্ধ করে কোনো লাভ হয় না। এখন এইটা তারা তো যখন সরকার এসছে তখন তারা ওই অবস্থান থেকে তারা সরে আসছে, এবং ভাই যেটা বললো যে যারা আসলে চাইতেছিলেন সরে আসছে, তারা তো সেই অবস্থাকেই
সরকারি পার্লামেন্টের মাধ্যমে আবার নতুন করে তারা সেই কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। ওই যেই নিষিদ্ধ জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসছেন, তারপরে সিদ্ধান্ত হয়েছে। জি, না আমি জিনিসটা বুঝি না, মানে জনগণ কি আপনারা কি জনগণের কাছে এটা আপনাদের নির্বাচনী ইয়াতে ছিল নাকি যে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন কি করবেন না এরকম? না, কিন্তু এটা গণদাবি ছিল, বিরোধী দলের দাবিও ছিল, সব জায়গারই দাবি ছিল, কিন্তু সেই জায়গাতে তখন বলা হয়েছিল যে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন যেহেতু জনগণের রিপ্রেজেন্টেশন মানে হিসেবে জনগণ যে পার্লামেন্টে আপনাদেরকে আসছে- ভোট দিল, জনগণ তো আপনাদেরকে সমর্থন করলো। জি বিরোধী দল যারা আসলে চাইতেছিল যেটাকে নিষিদ্ধ করতে হবে, জি। তাদেরকে তো আসলে সমর্থন করে নাই। সরকারে আপনারা 2/3 মেজরিটি নিয়ে আসলেন, তাহলে আপনাদের যেটা স্ট্যান্ড ছিল যে আপনারা আসলে এটাকে এক্সিকিউটিভ অর্ডারে কিংবা এরকম একটা অর্ডারের অ্যাপেন্ডিক্স করে দিয়ে এটাকে আসলে করার পক্ষে আপনারা না। এটা জনগণকে যদি আমি নির্বাচনকে যদি পাঠ করি জনগণের মতামত হিসেবে, তাইলে আমি তো দেখি যে জনগণ আপনাদের পক্ষে ছিল, জামাতের পক্ষে ছিল না, এনসিপির পক্ষে ছিল না। কিন্তু আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা জামাতের স্ট্যান্ডটাকে মনে করলেন এটা জনগণের চাওয়া। এটা হইতে পারে, আমি জানি না, আমার এটা বিএনপি যদি মনে করে করতে পারে। একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে প্রথমে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ করা জি। হয়েছিল। এখন এটা নিয়ে কথা একটি রাজনৈতিক দলকে দায়িত্বের আওতায় আনা হয়েছে আইন দ্বারা, যে দলটাও তার দায়ভার হিসাবে দলীয়গত হিসাবে তাকে নিতে হবে। আমি আপনাকে যদি এটা বলি, আমরা যেটা মনে করি, আমরা যেটা সেক্ষেত্রে বলতেছিলাম, বিএনপি যা করবে যেমন- দলীয়গতভাবে বিএনপিকেও সেই দায়ভারটা নিতে হবে, আমি যে- জামাতকেও নিতে হবে, এনসিপিকেও। আমি যতদূর আপনাদের স্ট্যান্ডটা বুঝছিলাম, আমি আপনাকে দিয়ে আপনার স্ট্যান্ডটা বুঝ, আমার কাছে মনে হয়েছিল যে আমরা একটা জায়গায় ক্লিয়ার থাকতে চাইছি যে আওয়ামী লীগের যে অপরাধ, আওয়ামী লীগ এখানকার মানুষকে যেভাবে আসলে আওয়ামী লীগের সরকার এখানকার মানুষের বিরুদ্ধে যে ধরনের অপরাধগুলি করছে, তার দুইটা ফর্ম আছে। একটা হচ্ছে সে সরকারে থাকার সময় ধরেন গুম করছে, খুন করছে ইত্যাদি। আরেকটা হচ্ছে সে আসলে মাস কিলিংয়ে গেছে, সেটা আরেকটা পর্ব। এখন এই দল হিসাবে কিংবা সরকার হিসাবে তাদের বিরুদ্ধে কীভাবে আপনি বিচার করবেন, কোন পথে আপনি বিচার করবেন, সেটার জন্যে আপনি যেটা গেলেন, একটা হচ্ছে আপনি আগের যে একটা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল ছিল ওইখানে আপনি গেলেন আওয়ামী লীগের ব্যাপারে, আপনি কোনো স্পেশাল ট্রাইব্যুনাল করলেন না। এই দলের কে আসলে বিচার করবেন কি করবেন না এটা এখন পর্যন্ত ডিসাইড করলেন না। কিন্তু বাই দিস টাইম কী হলো, নির্বাচন হইলো, এবং এই নির্বাচনের সময় আমরা যেটা দেখলাম, প্রশাসনে যেরকম এই 2টা দল 3টা দল যার যার অবস্থান অনুযায়ী তাদের লোকজন ছিল, এবং তার জায়গায় থেকে নির্বাচনকে যতটা যার পক্ষে সম্ভব প্রভাবিত করা। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে খুব তর্ক করার কিছু নেই। বাংলাদেশে এই কালচার থেকে কালকেই চাইলে নির্বাচনকে বের করে আনা যাবে, আমার কাছে এটা মনে হয় না। আমরা আশা করতে পারি, কিন্তু এই ঘটনাগুলি ধরেন ঘটছে, এবং তুলনামূলকভাবে এটাও আমি আসলে ইজাজ কবিরের সাথে একমত যে রক্তপাতহীনভাবে আসলে এবারে নির্বাচন হয়েছে, এটা তো সত্য। তার মানে যদি ম্যানেজড হয়ে থাকে তাহলে তিনটা দলই ম্যানেজড হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে আসলে প্রত্যেকের প্রভাবের জায়গাটা ছেড়ে দিয়ে আসে, সেটা একটা। এখন আপনার যদি আওয়ামী লীগের বেলায় আমরা কি দেখছি, তখন প্রত্যেক দল আওয়ামী লীগের ভোটকে আসলে তার পক্ষে টানার জন্য যে ধরনের আচরণ করা দরকার নির্বাচনের সময় সেই আচরণটা করছে। এবং নির্বাচন উতরানোর পরে সরকার যখন আসলে বিএনপি গঠন করতে পারছে 2/3 মেজরিটি নিয়ে, বিএনপি এখন মনে করছে যে আসলে আওয়ামী লীগকে এই মুহূর্তে আর বেশি তোষণের তার দরকার নাই, অথবা তাকে কিছুটা দূরে রাখলে, চাপে রাখলে তার জন্য অসুবিধা হবে না। জামাতে ইসলামী যখন মনে করে যে তাদের তো যে কোনো জায়গাতেই তার মিশতে কোনো সমস্যা নেই, কারণ জামাতে ইসলামী কোনো ধরনের একটা নীতিতেই পরিচালিত হয়, কোথায় গেলে তার লাভ আছে, এর বাইরে আর তার কোনো রাজনৈতিক নীতি বলে কিছু নেই, তার সবটাই কৌশল, নীতিও কৌশল, কৌশলও কৌশল। তো সেই জন্যে গতকালকে যাকে ধরেন এখানে ক্ষমতা থেকে সরানোর জন্য সব ধরনের অপরাধের দায় যার উপরে চাপাইছে, আবার আজকে আগামীকালকে যদি বিএনপিকে সরাইতে হয় তাহলে আগামীকাল যে আওয়ামী লীগের সাথে তার সখ্যতা গড়ে উঠবে না এটা বলা যায় না। এবং আজকে বিএনপির বিরুদ্ধে জামাতে ইসলামী যে সমস্ত সমালোচনা করে, কিংবা কালকে যে সে রাজপথের আন্দোলনে যাওয়ার যে পদ্ধতি ঠিক করছে, এটা তো ঐকমত্য কমিশনের সময় আমরা দেখছি। ধরেন পিআর নিয়ে সে রাজপথে চলে গেছে, পিআর যেটা হচ্ছে মানে ঐকমত্য কমিশনের কোনো এজেন্ডাই ছিল না। পিআর নিয়ে ধরেন এই যে এনসিপির সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে এনসিপিকে ট্র্যাপ করে তারা মুভমেন্টে টাইনে নেওয়ার, রাজপথে টাইনে নেওয়ার চেষ্টা করছে, এনসিপি বসে গেছে, যায় না, সে আন্দোলন হয় না। মানে জামাতি ইসলামী নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে, এইটা অনেক বেশি পরিমাণে এই সংবিধান ফেলে দিতে চাইছে, এইটাকে দ্বিতীয় স্বাধীনতা বানাইতে চাইছে,
তার যাকে যখন যার সাথে আসলে দরকার, যেখানে গেলে তার সুবিধা হয় সেখানে সে যাইতে চাইছে। আচ্ছা। এখনো সে আওয়ামী লীগের সাথে, আপনি যেটা বললেন, বিএনপিকে যদি সে মনে করে যে আসলে বিএনপিকে এই কালকেই মানে গোলাম পারোয়ার যেরকমের ধরেন বাসায় বক্তৃতা করছে, তো আমি মনে করি যে আমি বিএনপির সমালোচক, আমি বিএনপি যা যা করতেছে তার কোনো কিছুকেই আসলে আমি মনে করি না যে বিএনপি এগুলি করার কোনো অধিকার রাখে। কিন্তু আমি আবার এটাও মনে করি না যে বিএনপিকে দেখা আমার শেষ। আমি তো এমনকি সংস্কার পরিষদের ঘটনাও মনে করি 180 দিনের যে বাইন্ডিং আছে, এই 180 দিনের লিমিটের মধ্যে সে আছে। তাকে এই 180 দিনের মধ্যে 150 দিন পরে গিয়েও যদি সে বুঝে যে আমাকে এই সংস্কার পরিষদ করেই করতে হবে, তাইলে 150 দিন পরে শপথ নিলে আপনার মনে হচ্ছে সেটা বুঝবে বা সেই দিকে যাচ্ছে? সেই দিকে যাচ্ছে আমি এটা মনে করি না। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে, এটা বিএনপির মধ্যে এরকম এলিমেন্ট নাই, এটা আমি মনে করতে চাই না। আচ্ছা আমি মনে করতে চাই এই লড়াইয়ের মধ্যে তারা ছিল, আচ্ছা তাদের অনেকের আমাদের মতোই পরিশ্রম আচ্ছা, ছিল, আচ্ছা। এবং এই 180 দিন চলে যাওয়ার আগে এই সরকারকে ফেলে দিতে হবে কালকে। আচ্ছা 180 দিনের আগে এটা আমি মনে করি না। আচ্ছা আমি এই সরকারকে 180 দিন দেওয়ার পক্ষে। সাইফ মুস্তাফিজ, যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনারা শেখ হাসিনাকে ফেরাতে মানে আপনাদের স্ট্যান্ডটা এই মুহূর্তে কি? আগে যা ছিল, এখন আপনারা দল কিভাবে? এখনো তাই, এখন শেখ হাসিনার উপর আসলে কোনো আপোষ নেই। বিএনপি জামাত এরা নানাভাবে খেলা খেলতে পারে, বাট আমরা তাদের ক্ষেত্রে একটাই স্ট্রিক্ট ডিসিশন, ওই কোনো লাভ বা এত পলিটিক্যালি আমরা ওদেরকে নিয়ে চিন্তাই করি না। ওরা একটা খুনি সংগঠন, ওরা খুনি থাকবে, ওদের মধ্যে আসলে রিকাউন্সেলিং করা বা এই প্রসেসগুলো তো আসলে সম্ভব না। আপনি দেখছেন এখন পর্যন্ত কোনো তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে কেউ একজন বলছে এটা তারা ভুল করছে? বলে নাই তো, এটা বিশ্বাস করে না। এটা জামাত হয়তো বা জামাত কোনো সময় ইউজ করছে লাভবান হওয়ার জন্য, এখন হয়তো বিএনপি কোনো সময় ইউজ করছে, আবার এখন লাভবানের জন্য হয়তো ব্লক করতেছে, তারা তাদেরকে নিয়ে পলিটিক্স করতে পারে। কিন্তু আমরা এদের ব্যাপারটা একদম স্ট্রিক্ট, এখানে আমরা কোনো পলিটিক্স দেখি না। এখানে আমরা দেখি যে এই এতগুলো মানুষকে তারা গণহত্যা করছে, 17 বছর ধরে বিএনপির ভাইদেরকে গুমখুন করছে, জামাতের ভাইদের গুমখুন করছে, তারা আমাদেরও ভাই। তো আমরা এইভাবে তাদেরকে দেখি। কিন্তু এর সাথে সাথে এটাও কি বলবেন যে তাদের তো এই দেশে একটা ভোট আছে এবং সেই ভোটের পরিমাণ কমও না, সেটা যদি 20% না, আমি বা তার, একটু যদি আপনার সাথে অনুমতি দেন, আমি সাইডকে এটা জিজ্ঞেস করতে চাই, এটা কি ইমোশন নাকি নীতি? নীতি হলে তো আপনাদের এটা জামাতের প্রশ্ন, এটা আরো স্ট্রিক্ট হওয়ার কথা। আর ইমোশন যদি হয় আমার কোনো কথা নেই। ডেফিনেটলি এটা মানে প্রথমত আমি ইমোশনের জায়গা থেকে এটা ডিল করি, নীতির জায়গাটাও অবশ্যই আছে। এখন জামাতের প্রশ্নে যদি তারা হচ্ছে এই ক্ষেত্রে আসলে ছাড় দেয় বা এরকম কোনো একটা তারা নীতি নেয়, সেক্ষেত্রে আসলে জামাতের সাথে আমরা সেক্ষেত্রে আর জোট সঙ্গীত হয়ে থাকতে পারবো কিনা সেটা নিয়েও ডেফিনেটলি কোয়েশ্চেন আছে। আচ্ছা, আর যেটি বলছিলাম যে তাদের যেহেতু একটা ভোট আছে, এটার ভবিষ্যৎ কি হবে? তারা কি যেভাবে কার্যক্রম নিষিদ্ধ আছে সেরকম নিষিদ্ধই চায়, নাকি এনসিপি চায় দলই নিষিদ্ধ করতে? আমরা চাই দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাক, কারণ রিফাইন্ড আওয়ামী লীগ যদি আনে, এই যে হঠাৎ করে আমি দেখলাম যে শিরমিন শারমিনকে গ্রেফতার দেখানো হলো, আবার দুদিন পর ছেড়ে দিল, সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করলো, ছেড়ে দিল। তো এখানেও তো একটা গেম হয়তোবা তৈরি হচ্ছে, মানে এতদিন শিরিন শারমিন কোথায় ছিলেন, হঠাৎ করে বিএনপি সরকার ধরতে পারলেন, আবার ছেড়েও দিলেন, মানে এগুলো তো তাদের মন মর্জির উপরেই হয়তো হচ্ছে। তো সেই জায়গাগুলো তো আসলে মনে হচ্ছে যে তারা হয়তো আরেকটা কোনো প্ল্যান করছে। সেটা কার মন মর্জি? সে জায়গায় বিএনপির যে আচরণ আওয়ামী লীগের সাথে, আপনার কি মনে হচ্ছে যে তারা কি চায়, মানে সরকার কি চায় আওয়ামী লীগ প্রশ্নে? সরকারের চাওয়াটা আসলে আমি একটু কনফিউজড, মানে তাদের চাওয়াটা আসলে বোঝা যাচ্ছে না। কারণ তাদের নিজস্ব যদি চাওয়া থাকতো তাহলে একরকম বলা যেত। কারণ বেগম খালেদা জিয়া, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, উনার বিএনপি বা উনার যে আইডিওলজিক্যাল জায়গা, সেক্ষেত্রে আমি তো একটা কমেন্ট করে ফেলতে পারতাম। কিন্তু তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনাদেরকে নিয়ে আমি আসলে কমেন্ট করতে পারছি না। ওনারা আসলে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, বা বিএনপি এখন নীতি নির্ধারণের জায়গাগুলোতে আসলে কারা ফাংশনাল আছে, এটা নিয়ে আমি আসলে শিওর না। সো এই জন্য আসলে আমি ওইভাবে আর কি কমেন্টটাও করতে পারছি না। আচ্ছা, এই বিষয়ে নিয়ে একটু কমেন্ট করবেন। সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় জাতীয় নাগরিক পার্টি জাগপায়ের মুখপাত্র রাশেদ প্রধান, তিনি আজকে মোহাম্মদপুরে তার বাসার সামনে উত্তেজনাকর পরিস্থিতি আপনি হয়তো দেখেছেন, খেয়াল করেছেন, সেখানে মানুষজন একরকমের মব সৃষ্টি করে তাকে গালিগালাজ এবং তার বাড়িতে জুতা নিক্ষেপ করছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের 11 দলীয় জোটের মানে ঐক্যের দলের প্রধানমন্ত্রীকে নিয়ে, মানে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটূক্তি করছে, সেটা কি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? না, আমি মনে করি না এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে
প্রচণ্ড সমালোচনা করব, কিন্তু যে কথাটা উনি বলেছেন এটাকে আমি আসলে কোনোভাবে সমর্থন করি না। যে ওয়ার্ডিংটা সে করেছেন, কুলাঙ্গার বলেছেন, সো এটা আসলে মোটেও সমর্থনযোগ্য না যে একজন দেশের প্রধানমন্ত্রীকে এরকম একটা কমেন্ট করা। তাকে আপনি তার কাজের জন্য তাকে সর্বোচ্চ সমালোচনা করেন, কিন্তু এই ওয়ার্ডিংটা আসলেই তো একটা খুবই প্রবলেমেটিক এবং এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আচ্ছা। এবং এইটার পরিপ্রেক্ষিতে আবার বিএনপি থেকেও যেটা হচ্ছে সেটাকেও আসলে সমর্থনযোগ্য না। একজনের বাসায় যে হচ্ছে এখন মব করছে, জুতা নিক্ষেপ করছে, বা সে বাসায় যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি করছে, আবার বিএনপির রানিং সব এমপিরা এটা নিয়ে আবার বড় বড় ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, এটাও দুঃখজনক। মানে আমরা তো তাদের থেকে আরও দায়িত্বশীল আচরণ করি, এক্সপেক্ট করি। এবং আমি বলছি যে রাশেদ ভাই যেটা করেছেন এটাকে আসলে কোনোভাবেই সমর্থন দেওয়া যায় না। আচ্ছা, সৈয়দ ইজাজ কবির, আপনি আমি একটা মানে প্রসঙ্গ আসলে আপনাদের টপিকের বাইরে কথা বলা ঠিক হবে কিনা বলতে পারি? জি 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 বলেন। যেটা আমি মানে এটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে আমার আসতে 2-3 মিনিট লেট হলো না, তো আমি কিন্তু বেশ অনেকক্ষণ আগে রওনা হয়েছিলাম, কিন্তু আসার পথে আসলে আমি বিশাল একটা জ্যামে পড়ে গেছিলাম। এই পুলিশ প্লাজার ওইখান থেকে একটা বিশাল জ্যাম, আমি তো বুঝতেছিলাম না যে এদিকে আসলে জ্যামটা কিসের। জি। ওইদিকে সাইড দিয়ে দেখি যে বাইক গাড়ি, তো ওই যে এখানে যে তেজগাঁর যে পাম্প, সেখানে একটা দীর্ঘ লাইন। হ্যাঁ, তো আজকে হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী উনি বলেছেন যে আচ্ছা, এইটা নিয়ে আমরা আসবো, আমরা এই প্রসঙ্গে আসবো, আপনার কাছে আসবো। তাহলে সৈয়দ ইজাজ কবির, আপনাকে ওই প্রসঙ্গেই জিজ্ঞেস করি, এই রাশেদ প্রধানের ঘটনায়, এই ঘটনা নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়া কি? এই ঘটনাকে আপনি কি মব বলবেন নাকি বিক্ষোভ বলবেন? একজন মানুষ, তিনিও রাজনীতি করেন, এখন তার ভাষায় ক্ষেত্রে যদি ঝামেলা হয়েই থাকে, সো তাকে এইভাবে আক্রমণ করা বা তার বাড়িতে গিয়ে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা আমি দল মতের ঊর্ধ্বে উঠে দেশের নাগরিক হিসাবে আমি বলতে যাচ্ছি। হয়তো মনে মনে ক্ষুব্ধ হবেন, রাগ করবেন। রাশেদ সাহেব যে কাজটা করেছেন এটা অনেকটা বলা চলে যে মানহানিকর। এটা ওনার করা ঠিক হয়নি। আরও সমালোচনা করার অনেক উপায় আছে, কিন্তু একই সাথে ওনার বাসার সামনে যে ঘটনাটা ঘটেছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমি এটার নিন্দা জানাই। এখন প্রশ্ন হচ্ছে এটা কারা করছে? অতি চাটুকার যারা এখনো অ্যাটেনশন পায়নি, অ্যাটেনশন সিকার। আমাদের দেশে ইদানিং পপুলার হওয়াটা খুব হয়ে গেছে। পপুলার হওয়াটা, ভাইরাল হওয়াটা একটা সাইকোলজিক্যাল প্রবলেমে দাঁড়িয়ে গেছে আমি মনে করি। সেই জায়গাটা থেকে এটা হয়েছে, এবং আমি মনে করি যে আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী বিষয়টার দিকে নজর দিবেন। কঠোর খুব করতে হবে তা না, কিন্তু এই ধরনের জিনিসগুলি যেন উৎসাহ না পায়, সেজন্য আমার বিনীত অনুরোধ থাকবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। তো এই ঘটনাগুলোকে আপনি কি মবের মধ্যে ফেলতে চান নাকি? যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন বিএনপি, এবং এখনও বিএনপি এই বিষয়ে মানে সমালোচনাগুলো কঠোরভাবে করেন যে তারা পারে নাই, কিন্তু এখন বিএনপি ক্ষমতা নেওয়ার পরে এই ধরনের মবের ঘটনা, যদি আজকের এই ঘটনা বাদও দেই, বিভিন্ন রকমের মবের ঘটনা কিন্তু ঘটছে, সেই জায়গায় কন্ট্রোল মনে হয় কি একটু কম? দেখেন, মব কালচার, মব, এটা 5ই আগস্টের পরে এটা একটা স্টিগমা হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ট্যাগিং হয়ে দাঁড়িয়েছে। এখন হয়তো বা 2 দিন পরে দেখা যাবে 10 জন মিলে বা 5 জন মিলে পাড়ায় আড্ডা মারছে, সেটাও মব হয়ে যাবে। এখন এই জিনিসটাকে যে যার যার মতো ব্যবহার করছে। তবে এনি ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, ফ্রিডম অফ স্পিচ যেটাই দেওয়া আছে, এটার ভায়োলেট করেন, একা করেন আর 10 জনকে নিয়ে করেন, এটা পেনাল কোডের আওতায় শাস্তিযোগ্য, যদি সেটা আইন পরিপন্থী হয়। এটা আপনি এখন মব বলেন, আরেকটা জানি কি আসছে যে শিশু নৈরাজ্য করে, কি জানি বা কিশোর গ্যাং বলেন, যেটাই বলেন, যে এটা যেটা পেনাল কোডের আওতায় এসে আইনের বিঘ্ন ঘটাবে, সেটা আইনের আওতায় আসতে হবে। আচ্ছা আচ্ছা, তেল নিয়ে আপনি কথা বলতে চেয়েছিলেন সাইফ, আমি আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে। আপনি বলতে পারেন এবার, আপনি ইরানের আপডেট হচ্ছে যে হরমুজ প্রণালী সেটা কিছুটা স্বাভাবিক হয়েছে কোনো কোনো দেশের জন্য, বাণিজ্যিকভাবে সম্ভবত বাণিজ্যিক জাহাজগুলো তারা ওখান থেকে ছাড়ছে, তো বাংলাদেশেও
হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু আজকে এই বিষয়ক মন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে প্রচুর মজুদ রয়েছে এবং আমাদের রিপোর্ট হয়েছে আজকে স্টার নিউজে, আপনি দেখেছেন কিনা, যে বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রত্যেকটা পাম্পে লম্বা লাইন, মানুষ মশারি নিয়ে যাচ্ছে, সেখানে চাদর বিছিয়ে ঘুমাচ্ছে। অফিসের পরে লম্বা লাইন দিয়ে, মানে পরের দিন আর অফিস করা, মানে এটা মোটামুটি একটা ভীষণ রকমের খারাপ অবস্থা বিরাজ করছে। না ডেফিনেটলি, মানে আমি তো বললামই যে যখন আসছিলাম তখন আমার ওই আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ওই স্টেটমেন্ট আমার মনে পড়ছিল। উনি বলেছেন এক্স্যাক্টলি দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। তো সবচেয়ে বেশি যদি জ্বালানি মজুদ থাকে তাহলে আপনি তো বললেন রিপোর্টও হয়েছে, প্রত্যেকটা পাম্পে তাহলে এই অবস্থা কেন? এবং দীর্ঘ লাইন, মানে যেন তেন লাইন না, মানে মানুষ ভোরবেলা আসছে, রাত হয়ে যাচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্যি যে ধরেন যে শুধুমাত্র এখানে যারা বিলাসীভাবে গাড়ি ব্যবহার করে তারা কিন্তু এই লাইনে নাই। আপনি জানেন যে বাংলাদেশে বা ঢাকা শহরে একটা বড় অংশ আছে যারা পাঠাও রাইড শেয়ারিং করে, বা এরকম রাইড শেয়ারার আছে যাদের ফ্যামিলি চলেই হচ্ছে তাদের এই রাইড শেয়ারিংয়ের উপরে। তো এই মানুষগুলো দীর্ঘ লাইনে থেকে একটা বড় সময় তারা কাজ করতে পারছেন এবং তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো এই সংকটটাকে যতটা বৈশ্বিক সংকট, ততটা আমার মনে হয় যে ইন্টারনাল বেশি সংকট। কারণ এটাকে একটা প্রথমে ইস্যু ক্রিয়েট করা হয়েছে, কারণ প্রথমে যেই ভীতিটা, এটা তো গভর্নমেন্ট থেকে এসছে। যখন আপনি এই মন্ত্রণালয়ের বাইরেও মন্ত্রীরাও যখন কমেন্ট করবে যে না পর্যাপ্ত মজুদ আছে, এইটা আছে, ওইটা আছে, এভাবে তো তারা একটা প্যানিক সৃষ্টি করে দিয়েছে। এবং সেটার ভিত্তিতেই কিন্তু দেখা গেছে যে এই পাম্পগুলোতে একটা ভিড় হচ্ছে। এবং আপনি দেখবেন বাইরে কিন্তু আবার তেল পাওয়া যাচ্ছে ডাবল দামে বা ট্রিপল দামে। তো এখানে একটা বড় সিন্ডিকেট হয়ে গেছে। আপনার যদি ওই রিপোর্টিংটার আরেকটু অনুসন্ধানী রিপোর্টিং করেন যে কারা এই সিন্ডিকেটগুলো করছে, আপনি দেখবেন যে বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে বিএনপি, তাদেরই কোনো আস্থাভাজন লোকজন আছে। আমি একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি, সেখানে হচ্ছে যে সপ্তাহখানেক আগে 8 এপ্রিল 2026 2 লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের যে অর্থনৈতিক যে বিশেষ কমিটিটা। তো সেখানে দুইটা কোম্পানিকে তারা হচ্ছে যে এই সুযোগটা করে দিয়েছে। একটা হচ্ছে ওয়ার্ক অর্ডার, একটা হচ্ছে ER এনার্জি, আর একটা হচ্ছে K&R ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, মানে এই 1 লাখ মেট্রিক টন করে। তো এই ER কোম্পানিটা হচ্ছে, এটা সদর দপ্তর হচ্ছে ইংল্যান্ডে, এটার রেজিস্ট্রেশন ছিল ফেব্রুয়ারি 2025। আর K&R ইন্টারন্যাশনাল ট্রেডিং হচ্ছে 2023 সালের 15 মার্চ হচ্ছে এটা এস্টাবলিশ হয়েছে। এটা হচ্ছে যে এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে। হ্যাঁ, এটা টেন্ডার ছাড়াই, অথবা এই যে এই দুইটা যে হলো, এদের প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। মানে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠানেরা, বাংলাদেশের মালিকানার তো ইয়াটা নেই, এটা সদর দপ্তরটাই হচ্ছে যে দুইটা বিদেশে। এখন এটার মালিকানা এখন কারা আছে, এটা তো আসলে সন্দেহজনক একটা জায়গা তৈরি করেছে, কারণ এদের প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। এই দুইটা বড় কোম্পানি, আপনি যখন এত বড় মানে ডিজেল বা অকটেনের এরকম মজুত করার জন্য কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন, তাদের তো একটা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এবং এদের দেশেও কোনো ট্রেস নেই। এদের দুইটা হচ্ছে, একজন ইংল্যান্ডে এদের সদর দপ্তর, আরেকটা হচ্ছে যে সুইজারল্যান্ডে। তো এই দুইটা কোম্পানিকে হচ্ছে সরকার দিয়ে ফেলেছে। তো এইটাকে কেন্দ্র করে সরকার একটা বড়ভাবে মানে লাভবান হচ্ছে, গভর্নমেন্টের যারা লোকজন আছে, যারা এই খাতে আসলে ইনভলভ আছে। তো আমরা এখন অনেক হতাশা নিয়ে, সরকার লাভবান হচ্ছে নাকি সরকারি দল? মানে সরকারি দল না, সরকার লাভবান হচ্ছে, সরকারি দল। বিএনপির যারা ব্যবসায়ী আছে বা যাদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করা হচ্ছে, আপনি তো জানেন যে ব্যাংকিং সেক্টরে যেই সংস্কারের যে একটা জায়গা ছিল, সেখানে তারা 18 কতে একটা নতুন অধ্যাদেশে ইনক্লুড করেছে, যেখানে 7.5% টাকা ফেরত দিলেই হচ্ছে যে তারা হচ্ছে যে তাদের ব্যাংকটা ফেরত পাবে। আমি স্পেশালি এসালমের কথা বলছি, তাদের যেই 4টা মালিকানাধীন ব্যাংক ছিল। তো এই সুযোগটা তো তারা করে দিয়েছে, এবং এটার ফলে দেখেন বাংলাদেশ কিন্তু একটা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে IMF এর কাছে লোন চাইতে গিয়েছে, তারা এই ঋণ খেলাপি ওই গভর্নরকে সাথে করে নিয়ে গেছে, যে হচ্ছে যে এসালমের পার্টনার। তারা সম্ভবত 15 সদস্যের পার্টনারকে, ওই যে ঋণ খেলাপি যে গভর্নর হয়েছে আর কি, বিএনপি বর্তমান গভর্নর, সে উনি এসালামের পার্টনার। হ্যাঁ, তার সাথে একটা কোম্পানিতে তার একসাথে পার্টনার। আচ্ছা, এসালামের আরো পার্টনার আছে, ভাইরা ভালো বলতে পারবে, এটা হয়তো সোশ্যাল মিডিয়া বা ওইভাবে সামনে আনাটা একটু কঠিন। বলতে পারলে খুশি হতাম আর কি, আমার জানা নেই। হ্যাঁ, মানে ওই যে যাদের গাড়িতে করে ধরেন যে সালাউদ্দিন সাহেব
কক্সবাজারে হচ্ছে শোডাউন দিল গাড়িতে চড়ে। এদের ইনভলভমেন্ট তো না থাকলে তো এটা আপনাদের ওপিনিয়ন বলা যেতে পারে, স্টেটমেন্ট হিসাবে আমি নিচ্ছি না আর কি। এটা আচ্ছা হ্যাঁ, আপনাদের opinion। যেহেতু আমার কাছেও একদম স্পেসিফিক প্রুফ ডকুমেন্ট নেই, সেজন্য আমি let's আসলে put বলাটা it in কঠিন। your opinion, কিন্তু statement ওই বললে পার্টনারশিপের জিনিসটা ওইটা যে প্রুফ ডকুমেন্ট এটা আছে, এটা আপনিও খোঁজ নিলে জানতে পারবেন। তো তারা হচ্ছে যে আইএমএফ এর কাছে লোন চেয়েছে, সেখানে কিন্তু স্পেশালি দুইটা বিষয়ের জন্য কিন্তু এই লোনটা দেয়নি। স্পেশালি যে ব্যাংকিং এর যে সংস্কার, আরেকটা হচ্ছে রাজস্ব খাতের সংস্কার। এই সংস্কারটা দেখিয়ে কিন্তু আসলে এই লোনটা দেওয়া হয়নি, এবং অলরেডি কিন্তু সম্ভবত 40,000 কোটি টাকা সম্ভবত বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংক খাত থেকে সরকার লোন নিয়ে ফেলেছে এই 2 মাসে, আমি যদি ভুল না করে থাকি। তো অলরেডি দেখেন মানে সরকারের কোনো পলিসি মেকানিজম কোনো কিছু নেই, তারা ইগো স্যাটিসফাইং করার রাজনীতিতে আছে। সেখানে তারা কার্ডগুলো যে দিচ্ছে মানে এই কার্ডের রাজনীতিটা আসলে একটা স্ক্যাম। আচ্ছা, মানে এই কৃষক কার্ড বলেন, এই তারপরে ফ্যামিলি কার্ড বলেন, আচ্ছা। এই কার্ডগুলা কোন খাত থেকে আচ্ছা, আসলে অর্থগুলো পরিষ্কার, আসছে, আমাদের হাতে কত সময় মানুষকে দেওয়া হচ্ছে, এগুলার সময় কম। কোনো প্ল্যানিং কিন্তু তাদের আচ্ছা, নাই। আচ্ছা। দেশ চলতেছে হচ্ছে যে ওই যে টেক ব্যাক বাংলাদেশ, এই একটা কমেন্ট করছিল তারেক সাহেব, আসলে আমরা আরো পিছনের দিকে যাচ্ছি। আচ্ছা, টেক ব্যাক বাংলাদেশ মানে কি পিছনের দিকে যাও? টেক ব্যাক বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার কথা সম্ভবত তিনি বলেছেন। মানে আমি তো একটু জি। পলিটিক্যাল অনেক রেটরিক ধন্যবাদ। হিসেবে বলছি। সৈয়দ ইজাজ কবির, জি, আমাকে একটু সময় দিতে জি, হবে। জি। হ্যাঁ, যে সময় আমাদের শেষের দিকে উনি চলে যে এসেছে। কথাটা বলেছে এরকম নিউজ আমি কোনো নিউজ পেপারে দেখিনি, তবে আমি একটা ফটো কার্ড দেখেছি যেটার সঙ্গে কোনো নিউজ লিঙ্ক ছিল না। কোনটা? এই যে লোনের জন্য এত টাকা লোন চেয়েছে, আইএমএফ দিবে না বা এই ধরনের কথাবার্তা, ফটো কার্ড দেখেছি, বাট আমি এরকম কোনো এটা অথেন্টিক কোনো নিউজ এসেছে, নিউজ আপনি নিউজ পোর্টালে দেখতে পারেন। আমি দেখতে পাইনি আর কি। আপনারটা আই এম শিওর আপনি ডেফিনেটলি জেনে বুঝিয়ে বলছেন, বাট আমার কাছে হলে জানা নেই, বাট ওইরকম আমি দেখতে পাইনি এখনো। আচ্ছা, তেলের ব্যাপারটা আমি একটা কথা বলি, এই জিনিসটা আমাদের সবার একটু বুঝতে হবে। হ্যাঁ, যে আমরা কথায় কথায় বলি তেল তেল নেই তেল নেই তেল নেই, আমরা তেল ইম্পোর্ট করে আনি। আমরা কি ধরনের তেল ইম্পোর্ট করে নিয়ে আসি? আমরা তেল ইম্পোর্ট করি কি কারণে? তেল কত প্রকার, কি তেল আমরা আনি? আমরা তেল ইম্পোর্ট করি ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, ইন্ডাস্ট্রিতে ইউজ করার জন্য, পাওয়ার প্ল্যান্টে ইউজ করার জন্য, যেটার জন্য আমাদের মেইনলি প্রয়োজন হয় এইচএফও, এইচএসডি আর এলএনজি, সিএনজি না, এলপিজি না, ঠিক আছে? আর আমাদের দেশের যে মডেস্ট বর্তমানের চাহিদা না, সাধারণ যে চাহিদা, সেটা হচ্ছে সিএনজি আসার পর গাড়িগুলি সিএনজি হয়ে গেল, বাসগুলি সিএনজি হয়ে গেল, এবং যে সিএনজি 3 হুইলারগুলি হয়ে যাওয়ার পরে আমাদের যে মডেস্ট চাহিদা, সেই জায়গা থেকে আমাদের পেট্রোলের যেই চাহিদা, এটা গ্যাস উৎপাদনের পরে কনডেনসেট নামে একটা কি উৎপাদন গিয়ে ওইটা ভাঙার পরে আমাদের দেশে আমরা নিজেরাই পেট্রোল পাই এবং অকটেন পাই, এবং আমাদের সেই মডেস্ট চাহিদা অনুযায়ী পেট্রোল আমাদের 100% সাপ্লাই হয়, অকটেন প্রবাবলি 40 to 50% সাপ্লাই হয়, বাকিগুলি আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে আপনার বাংলাদেশে এই মুহূর্তে 31, আমার যদি ভুল না হয়ে থাকে, 31,000 টন অকটেন এবং 18,000 টন পেট্রোল মজুদ আছে, যেটা 2 মাস চলবে আমাদের মডেস্ট যে রিকোয়ারমেন্টটা সেই জায়গা থেকে। এখন পেট্রোল পাম্পে এত লাইন কেন? এখন প্রবলেমটা হচ্ছে কি, ওই ফেসবুকে একটা ট্রল দেখছিলাম যে হঠাৎ করে তরমুজের দাম বেড়ে গেছে। তো ভাই, তরমুজের দাম বাড়ছে কেন? ওই যে তরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাই তরমুজের দাম বেড়ে গেছে। তো এখন আমরা বোঝার চেষ্টা করতেছি না যে আসলে তেল নাই, কোন তেল নাই। তেল যেটা নাই সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টে যে তেলটা দরকার সেটা নাই, আমাদের না, তাহলে LNG পাম্পে দরকার। এই Exactly. অরাজকতা কেন এখন হচ্ছে? আপনি যদি দেখেন, যেটা হচ্ছে যে একটা হচ্ছে প্যানিক বাইং, হ্যাঁ, আরেকটা হচ্ছে কিছু অসাধু চক্রের ওই যে হোর্ডিং, আমরা মজুত করে রাখি, বেশি দামে বিক্রি করব। এবং দেখেন, সাধারণত তেলের গাড়ি যেটা, এরা সবসময় ফুল ট্যাঙ্কি করে, এবং 1500 সিসির গাড়ি বলেন বা 2000 সিসির গাড়ি বলেন, আমার অভিজ্ঞতা বলে যেটা 1 সপ্তাহ তেল চলে রেগুলার ইউসেজে, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে সেই তেল ট্যাঙ্কিও ফুল করতে পারছে না, এবং রেশনিং করার কথাটা কেন আসছে, যে এই যে মানে তেল নেই, তেল আসছে না, তরমুজ প্রণালী বন্ধ, তাই তরমুজের দাম বেড়ে গেছে। এই কারণে যেটা হচ্ছে যে আমরা সবাই প্যানিক বাইং করে আমরা সবাই যাচ্ছি তেল আনতে, এবং আমরা আবার বাসায় তেল মজুত করতেছি। এবং ফেসবুকে দেখবেন একটা পাইপ খুব বিক্রি হচ্ছে, খুব অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তেলের পাইপ কিভাবে ঢুকিয়ে আপনি পানি বের করবেন, তেল বের করবেন, সাকসেস খুব ইয়ে হচ্ছে। সো ওই জায়গাটার থেকে আমি মনে করি যে আসলে চিল কান নিয়ে গেছে, ওইরকমভাবে জিনিসটা হচ্ছে। আমাদের যে মডেস্ট চাহিদা, যে মোটরসাইকেল আগে 1 তাইলে কি লিটার তেল সরকার নিত, এই জায়গায় ম্যানেজ করতে পারছে না? এখন
পেট্রোল পাম্পের যে অ্যাসোসিয়েশন তাদের মধ্যে আমার এখন যতটুকু মনে পড়ে তাদের 3টা দাবি ছিল, এর মধ্যে একটা দাবি ছিল যে তাদের সিকিউরিটি। যেহেতু এই হুমড়ি খেয়ে সবাই পড়ছে এবং সবাই একটা প্যানিক বাইং এর মধ্যে আছে, সেই জায়গাটা থেকে তারা তেল বিতরণ করতে গেলে তারা বলছে যে আমরা তেল বিতরণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সিকিউরিটি না দিতে পারবা। সেই জায়গা থেকে সরকার যেভাবে মনে করেন আমার চাহিদা আছে 2 মাসের, এখন আমি নিতাম ফুল ট্যাঙ্কি, আপনি নিতেন ধরেন মোটরসাইকেল চালানোর জন্য 2 লিটার 200 টাকার তেল, যেটা দিয়ে আপনার 1 সপ্তাহ চলতো। আমি নিতাম ফুল ট্যাঙ্কি, যেটা দিয়ে আমার গাড়ি 100 টাকা চলতো, ভাইও তাই করতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার হাফ ট্যাঙ্কি হওয়ার আগে আমি আবার ফুল ট্যাঙ্কি করার জন্য যাচ্ছি, আপনি 200 টাকার তেলের জায়গায় পুরো মোটরসাইকেলটা পুরো ফুল ট্যাঙ্কি করছেন। আবার কিছু অসাধু ব্যবসায়ীরা ফুল ট্যাঙ্কি করে নিয়ে এসে আরেকজনের কাছে ইয়ে করে বিক্রি, এবং এতে দেখা যাচ্ছে যে মানে অনেক জায়গায় ফাইনও করা হয়েছে, অনেক জায়গায় মামলাও করা হয়েছে। স্পেশাল পাওয়ার্স একটা মামলা করা হয়েছে, হোর্ডিং অ্যাক্ট 1953 অধীনে মামলা করা হয়েছে, ফাইন করা হয়েছে, এগুলো সবই করা হয়েছে। প্রবলেমটা হচ্ছে ভাই প্যানিকটা সৃষ্টি করলো কে? প্যানিক আর এই মজুতকরণটা কারা করছে এটা আপনারা বের করতে পারছেন না? মজুতকরণটা কারা করছে? যারা করছে, যাদের কাছে পাওয়া যাচ্ছে, এবং কি পত্রপত্রিকা অনুযায়ী অনেক পেট্রোল পাম্পও দেখা গেছে যে তেল আছে কিন্তু বিক্রি করছে না, তাদেরকেও ফাইন করা হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে যে না, যে জায়গাটাই সমস্যা হোক, সমস্যাটা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের ঘাড়ে যায়। না, অবশ্যই গভর্নমেন্টের ঘাড়ে যাবে, এবং গভর্নমেন্ট এই জায়গাটা, এখন প্রবলেমটা হচ্ছে কি যখন আমি প্যানিক বাইংয়ে যাচ্ছি, আমি আমার মনে করেন যে আমার আজকের যেই চাহিদা, প্যানিক বাইং এর জন্য এই চাহিদাটা বেশি হয়ে যাচ্ছে, তো আমার যে 2 মাসের মজুরটা আছে এটাকে তখন আমার রেশনিং করতে হচ্ছে। কারণ কি, যে মোটরসাইকেল 100 টাকার তেল নিত, যে গাড়ি, যে সিএনজি গাড়ি চালানোর জন্য 10 লিটার তেল লাগতো, সেই সিএনজি গাড়িটাই এখন ফুল ট্যাঙ্কি তেল করছে। সো মডেল চাহিদার থেকে বেশি প্যানিকটা তো আপনারাই তৈরি করেছেন, ঠিক আছে, করেছেন কারণ হচ্ছে যে প্যানিকটা যেই তৈরি করেছে, এটা প্যানিকটা ওই যে তেল নাই, এটা আপনাদের তেল নাই, সেইটা আপনারা কেউ বোঝার চেষ্টা করছেন না। সরকারের জন্য একটা লাভজনক যার জন্য প্রকল্প। পরে রেশন না, এটা আমি আবার বলছি, হয়তো এটা আপনার ওপিনিয়ন, জ্বালানি তেলের সংকটটা আপনার স্টেটমেন্ট নিয়ে হিসেবে নিতে চাই জায়গা থেকে একটা লাভজনক প্রকল্প। নো, এই প্যানিক বাইং এর এটা ফলে আপনাদের একটা বিজনেস কমিউনিটি এটা নিয়ে ব্যবসা করতে পারছে, আপনারা হচ্ছে যে এটা নিয়ে আলাদা করে একটা বিজনেস করতেছেন। আপনি আগে তাহলে এটা দেখান, এটা এটা আমার দেখানোর কাজ না, আপনি তাহলে সলভ করেন। না, প্রবলেম সলভ হবে, আপনি প্রবলেম বলছেন আপনি কিন্তু সলভ করতে পারছেন না, তাহলে তো আপনার কি সরকার হলো? সিকিউরিটি তারা চাচ্ছে, যেরকম আজকে আমার এক বন্ধু তেল নিতে গেছে মতিঝিলে, সে থাকে গুলশানে, ঠিক আছে, সেখানে তেল নিতে গিয়ে দেখে যে পুলিশ আছে, ঘেরাও করে রেখেছে যেন কোনো ধরনের অরাজকতা না হয়। কারণ ওই প্যানিক বাইং এর খেলা দেখা যায় যে কেউ গিয়ে ওই কাউকে সেই জায়গাটা থেকে, সিকিউরিটির জায়গাটা থেকে পেট্রোল পাম্পরা দিতে একটু ইতস্তবোধ করছে। বাট হ্যাঁ, এই প্যানিক বাইংটা আস্তে আস্তে কমে আসলে সরকারের এই জায়গাটায় অবশ্যই সরকারের কিছুটা ব্যর্থতা আছে, কিন্তু সেটা একেবারে ঢালাওভাবে আপনি বলে দেবেন যে সরকারের আছে, ভাই আমার তো পেট্রোল পাম্প নাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান কাইয়ুম। আমরা একদম শেষের দিকে যদি কোনো মন্তব্য করতে চান এই বিষয়টার উপরেই। না, আমি মনে করি কি যে বাংলাদেশ এমনি তো অনেকগুলো দুর্যোগের মুখে আর কি, আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি, এটা কোনোভাবেই আশাব্যঞ্জক না। গভর্নমেন্টের যেটা করা উচিত, যে জায়গাগুলিতে খুবই আসলে এই সংকটটা আজকে কাটলেও আবারও 2 দিন পরে হতে পারে, আমি যেটা মনে করি যে সরকারের যদ্দূর সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তার খুব সিরিয়াসলি এইখানে সোলারে যাওয়া উচিত। পাকিস্তান এই ক্ষেত্রে, পাকিস্তানকে নিয়ে তো অনেকে হাসি ঠাট্টা করে, কিন্তু সোলারে পাকিস্তান আসলে আমাদেরকে দেখাইছে যে সে কতটা আগাইছে কয় বছরে। আমাদের এই সুযোগটা আছে, এটা এখন আমরা নিতে পারি, এটা একটা। আরেকটা আমি মনে করি যে তেলের যে ঘাটতিটা হচ্ছে, এত ডিজিটাল একটা সময়ের মধ্যে আপনার কতগুলো গাড়ি আছে বাংলাদেশে, আমরা তো সব তো রেজিস্টার, আপনি শুধুমাত্র আপনার যে পেট্রোল পাম্পগুলি আছে এটাকে আপনি এর সাথে কানেক্ট করলে কোন গাড়িটা আজকে এসে ফুল ট্যাঙ্কি নিয়ে গেল আর আরেকবার কালকে কোন গাড়িটা যাচ্ছে, এইটা চাওয়া কিংবা পাওয়া তো এত কঠিন ব্যাপার না। আমি যদি আন্তরিক হই যে সমস্যাটার সমাধান করব, আমি এটার মধ্যে আমার কাউকে আসলে বাণিজ্য করার সুযোগ দেওয়ার জন্য ক্রাইসিসটাকে নিয়ে আমি খেলবো না, তাইলে কিন্তু এটা সলভ করা এখন খুব কঠিন না, যদি গভর্নমেন্টের স্টেটমেন্টটা ঠিক হয়েছে, তার কাছে চলার মতো তেল আছে, এবং এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এটা যথেষ্ট কারণ আছে এটা বিশ্বাস করার, কারণ সংকটে পড়ার জন্য যত দীর্ঘ সময় আমাদের সাফার করতে হতো, এত দীর্ঘ সময় আমরা সাফার করি। আর ব্যাংকিং তো হচ্ছে ধরেন শেষ করে দিল, ব্যাংকিং হচ্ছে কেবলমাত্র বলার সুযোগ নাই। আপনাকে আমি বলি যে আপনারা সুযোগ দেওয়া যাবে না, আপনারা আমাদের এই কথাগুলি নিয়ে। আমি ঠিক আছে, আমি শুধু আপনি শুরু করার আগে আমি একটু বলে দেই যে বাংলাদেশ ব্যাংকিং অর্ডার্স 1972 আর্টিকেল 10 আর আর্টিকেল 15টা সবাই একটু পড়ে নিন,
আমার মনে হয় ওই জায়গা থেকে আপনাদের যে ইয়েটা এটা একটু ক্লিয়ার হবে। ব্যাংকিং, আমি তো এই জায়গাটাই বলি যে এই আইনগুলি কি আসলে সংস্কার করার ব্যাপার ছিল। আচ্ছা, আপনার ব্যাংকে আসলে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি বডি হিসেবে রাখবেন নাকি ফাইন্যান্স ডিভিশনের একটা অর্গান হিসেবে রাখবেন, জি। এইটা নিয়ে কথা হয়েছিল অর্থনৈতিক সংস্কারগুলির প্রশ্নে। জি। এই জায়গাটা থেকে সইরেন না, দেশটা তাইলে না, না, এখনো সরে নাই। সইরেন না, তাইলে দেশটা যা, দেশটা সবাই আপনারা আছে, আমার definitely। ভাই, সবাই আমি ডুববে। আমি এইটা সাদা রং পছন্দ করি, বিবেচনায়- আপনি সবুজ রং পছন্দ করেন। বিবেচনায় এখন নেবেন, আপনি সবুজ definitely। রং আমি না লাগানে যদি মনে হয় যে আমি এখন সংস্কার আপনি যদি করতেছি ভাই না, ঋণ না, খেলাপিদের আমি পছন্দ বলবো করেন, হ্যাঁ, আমি আপনি বলছি যে গভর্নর ঋণ দেশটা খেলাপি আপনারা চান, আমারও। আপনি এমপি ঋণ ঋণ খেলাপি খেলাপি চান, হলে তো ভাই আপনি হতো না। ব্যবসায়ী ঋণ খেলাপি চান। আমরা আমাদের দর্শক আমাদেরকে শেষ করতে হচ্ছে। আজকের কড়া আলাপ এই পর্যন্ত। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।